পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বললেন জয়। জানাবো নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, স্বৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণে শিক্ষার্থীরা। এবং সর্বশেষে জানাবো চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড, 7 দিনের রিমান্ডে গ্রেফতার ইরফান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বললেন জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে তার ও তার পরিবারের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। 12 ঘন্টার কিছু বেশি সময় আগে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় লিখেছেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করে বলেন, আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় আরো লেখেন, আমি যুক্তরাষ্ট্রে 30 বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। তিনি আরো বলেন, $10 বিলিয়ন প্রকল্প থেকে $বিলিয়ন সরানো সম্ভব নয়। আমরা লেনদেন সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ। আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে চেয়ে আমরা এই সব অনিয়মে জড়িত। জয় বলেন, অবৈধ ইউনূস সরকার এবং তাদের সন্ত্রাসী ছাত্র সমন্বয়করা দেশ চালানোর ব্যর্থতা, আইনের শাসনের অভাব, অর্থনৈতিক পতন, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের সংকট এবং রাজনৈতিক দমনপীড়ন থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করেছে। প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন, এমন অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে $30 কোটি বাংলাদেশে থেকে বিভিন্ন মার্কিন ব্যাংকে স্থানান্তরের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, স্বৈরশাসক হাসিনাকে হটানোর পর গণতন্ত্র পুনর্নির্মাণে শিক্ষার্থীরা। এবছরের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর একটি নতুন অধ্যায়ের জন্ম দিয়েছেন শিক্ষার্থীরা। ভবিষ্যৎ বাংলাদেশে করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। জনতার সমর্থনে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পুরোদমে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার দি স্টুডেন্টস আউটসেট আ গভর্নমেন্ট নাও দে আর রিবিল্ডিং আ ডেমোক্রেসি শিরোনামে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, সম্প্রতি এক সন্ধ্যায় একটি বাণিজ্যিক ভবনের প্রথম তলায় নতুন অফিসে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা করেছিলেন বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। মাত্র কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতে হাজার হাজার বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন এই তরুণরা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে কর্তৃত্ববাদ, বর্বরতা এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিল বাংলাদেশ। তার পতনের পর বাংলাদেশের বিনির্মাণের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থীরা। প্রক্রিয়াটি যত দীর্ঘ, যত জটিলই হোক না কেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালীভাবে পুনর্গঠনের কাজ করে যাবেন তারা। দেশে এমন একটি ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে যার মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। এছাড়া আর কখনোই যেন দেশ স্বৈরাচারের কবলে না পড়ে সে বিষয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্র নেতারা। 26 বছর বয়সী তরুণ ছাত্রনেতা আরিফ সুহেল বলেছেন, আমাদের রাজনৈতিক শক্তি এখন খুবই তরল অবস্থায় আছে। ছাত্রদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর উপর জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেছেন, আমরা স্থিতিশীল এবং অগ্রগতিশীল একটি দেশ চাই। নিউ ইয়র্ক টাইমস বলেছে, 53 বছর আগে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ কঠিন কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দায়িত্ব ন্যস্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের উপর। এদের মধ্যে রয়েছেন নিজের কেরিয়ারে সফল ব্যক্তিবর্গ এবং তরুণ ছাত্র নেতারা, যারা প্রচন্ড ঝুঁকির মধ্যে ইতিহাস নির্মাণের ভার বহন করেছেন। শেখ হাসিনার আমলে নিপীড়িত একটি বৃহৎ রাজনৈতিক দল চাইছে কোনো রকম সংস্কার ছাড়াই আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন দেওয়া হোক। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে তেল, চাল সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় চরম দুর্ভোগে জনগণ। অন্যদিকে ঢাকায় ক্রমাগত বিক্ষোভের ফলে ভোগান্তিতে রয়েছে রাজধানীবাসী। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত হামলার খবরে প্রতিবেশী দেশ ভারতেও চরম উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি
ইসলামের নামে চরমপন্থীদের উত্থানের আশঙ্কাতেও রয়েছে বাংলাদেশ। যদি অল্প সময়ের মধ্যে পুরনো ব্যবস্থার উৎখাত হয়েছে, তবে সংস্কারের জন্য সময়ের প্রয়োজন। এক্ষেত্রে সরকারের দায়িত্বে থাকা ছাত্রনেতারা হয়তো কোনো বিলাসী জীবন পাবেন না। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার চলছে। 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরের সময় উল্লেখ করে মাহফুজ বলেন, নতুন সরকারের প্রথম 2 মাসে কিছু স্থবিরতা ছিল, কেননা তখন সরকারকে আইন শৃঙ্খলার উপর বাড়তি নজর দিতে হয়েছে। তবে বর্তমান সংস্কার কাজ চলছে এবং অর্থনীতি স্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন তরুণ এই ছাত্রনেতা। জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ধারার জন্য বেশ পরিচিত 26 বছর বয়সী মাহফুজ, কেননা আন্দোলনের আগেই ফেসিবাদী শাসনের বিলুপ্তি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের ধারণাটি উপস্থাপন করেছিলেন তিনি। রক্ষণশীল মুসলিম সমাজের এই দেশে ছাত্র নেতারা বাম ঘরানার বিপ্লবী রাজনীতির ভাষার প্রতি ঝুঁকে পড়েছেন। মাহফুজ বলেন, বর্তমানে নির্বাচনে বিধিমালা হালনাগাদের মতো দৃশ্যমান স্বল্পমেয়াদী সংস্কারের উপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আরো অনেক সংস্কার রয়েছে, যেমন সরকারের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা। তবে এক্ষেত্রে আরো সময় প্রয়োজন। তিনি বলেছেন, দেশের 17,10,00,000 মানুষের প্রায় 80% কর্মক্ষম। সকলে কর্মসংস্থান তৈরিতে সময়ের প্রয়োজন। এর আগে এক সাক্ষাৎকারে ক্ষুদ্র ঋণের জন্য বিখ্যাত 84 বছরের ডক্টর ইউনূস বলেছেন, জনগণের পূর্ণ সমর্থনে তার সরকার গঠিত হয়েছে। সংস্কারের ধীর গতির জন্য তার সরকারের সমালোচনার জবাবে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, কয়েক বছর সময় লাগলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররা সক্ষম। একটি নৈতিক দায়িত্ব। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদারের নাম টেলিভিশনে ঘোষণা করেন ডক্টর ইউনূস। এর মাত্র কয়েক মিনিট আগে কমিশনের প্রধান হওয়ার বিষয়ে জানতে পারেন বদিউল আলম মজুমদার। তিনি অর্থনীতিবিদ ও মানবাধিকার কর্মী। বয়স 78 বছর। তিনি একজন নির্বাচন বিশেষজ্ঞ। একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ইলিয়ট স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ। তাকে সংবর্ধনা বা সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বরে মোট 6টি সংস্কার কমিশন গঠন করেন ডক্টর ইউনূস, যেগুলো দায়িত্বে থাকা ব্যক্তিরা বেশিরভাগই শিক্ষাবিদ, সরকার এবং নাগরিক সমাজের বিশেষজ্ঞ। তাদের সঙ্গে ছাত্র নেতারাও যুক্ত রয়েছেন। তবে এই সব কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে বাদ দেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষের দিকে পুলিশ এবং বিচার বিভাগের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং দুর্নীতির হ্রাস ও জনপ্রশাসনের উন্নয়নের বিষয়ে সুপারিশ দেবে সংশ্লিষ্ট কমিশনগুলো। অন্তর্বর্তী সরকার বড় আইডিয়া দিতে চাইছে। তারা মনে করে ব্যাপক সংস্কার করতে হবে, কারণ জনগণ এবং রাজনীতিবিদদের তরফ থেকে এই ব্যাপক পরিবর্তনে তাদের প্রতি সমর্থন আছে। তারাই পরবর্তী সরকারের নেতৃত্ব দেবে। বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এমন পদক্ষেপ বিবেচনা করছে যেন বাংলাদেশি প্রবাসীরাও ভোট দিতে পারেন। এছাড়া ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে তারা নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করেছেন। ইমেইলের মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছেন বাংলাদেশের জনগণ। সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার দাবি উঠেছে। বদিউল আলম বলেন, একটি প্রতিষ্ঠান বা কার্যালয় পরিচালনার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটা তারাই ভালো বুঝবেন। তবে আমি মনে করি উচ্চশিক্ষিত মানুষও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং খারাপ হতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ইফতেখারুজ্জামান। তিনি কয়েক দশক ধরে দেশের অবৈধ অর্থের প্রবাহের উপর খেয়াল রাখছেন। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার জন্য তাকেই দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি মনে করেন সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত। ইফতেখারুজ্জামান বলেন, এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো থেকে বাজে লোক অপসারণ হয় এবং যোগ্য লোকদের কাজের জায়গা তৈরি হয়। তবে এই কাজটি বেশ কঠিন বলে মনে করেন তিনি। ইলিয়ট স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, গ্রীষ্মে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েছেন শেখ হাসিনা। এতে শত শত মানুষের প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশকে সাহায্য করার নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। শূন্য সংসদ ভবনে কাজ করার সময় নিউ ইয়র্ক টাইমসকে আলী রিয়াজ বলেন, তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংবিধানকে সমতা, মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তি হিসেবে রচনা করা। বাংলাদেশের জনগণের আশার উপরেই জোর দিতে চান তিনি। কয়েক ডজন সংশোধনীর মাধ্যমে সংবিধানকে স্বৈরাচারী ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন হাসিনা। সংবিধান পুনর্লিখন হবে নাকি সংশোধন করা হবে, এমন বিতর্ককে স্বাগত জানিয়েছেন ডাক্তার আলী রিয়াজ। তবে যারা হাসিনার অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসনের অংশ ছিলেন, ওই শাসনকে বৈধতা দিয়েছেন, তাদের ব্যাপারে সতর্ক রয়েছেন তিনি। এক্ষেত্রে আলী রিয়াজ যুক্তি দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি পুনর্গঠিত হয়েছে, তখন নাৎসিদের সঙ্গে কি কথা বলা হয়েছিল। চতুর্মুখী চাপ ভারত এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কে তিক্ততা বাড়ায় ফাপড়ে পড়ে যান বাংলাদেশের একজন আইনজীবী, হিন্দু নেতা গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আগস্টে শেখ হাসিনা পালিয়ে দিল্লি যাওয়ার পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে। কেননা হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
নরেন্দ্র মোদী সোমবার গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেনি দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধটি পেয়েছেন, তবে এই বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই। সাম্প্রতিক একটি ইউটিউব ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশি হিন্দুদের কথিত গণহত্যার জন্য ডক্টর ইউনূসকে দায়ী করেছেন। হাসিনার সঙ্গে ভারত সরকারের উগ্রপন্থীদের সমর্থকরাও একই দাবি করেছেন। তবে আইনজীবী প্রামাণিক এই ধরনের অভিযোগকে রাজনৈতিক বলে উড়িয়ে দিয়ে বলেন, সহিংসতার সময় হিন্দুদেরকে আলাদা করে বেছে বের করা হয়নি। এই সহিংসতায় বাংলাদেশ কয়েক শত মানুষ নিহত হয়েছেন। ডক্টর ইউনূসের সরকার যে বার্তা দিয়েছেন তিনি তার কাছাকাছি রয়েছেন। বাংলাদেশের শতকরা প্রায় 9 ভাগ মানুষ হিন্দু। তিনি আশা করেন দেশ পুনর্গঠনের আলোচনার টেবিলে এই জনসংখ্যার প্রতিনিধিত্ব থাকা উচিত। তবুও ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।